পার্টি আছে, স্বতন্ত্র 7 জন সংসদ সদস্য আছে, সুতরাং বরঞ্চ বিএনপি ছিল তখন বিরোধী দল সংসদে থাকতো না, ওই সিটগুলো তখন খালি থাকতো না সংসদে। দশম সংসদে সব দিকে আসনই ভর্তি আছে, তারা তাদের ভূমিকা রাখছেন, তারা প্রতিদিনের প্রশ্ন করছেন, বক্তব্য রাখছেন, জনগুরুত্বপূর্ণ নোটিশ আনছেন, সবই আনছেন তারা। আপনার কাছে মানে তাদেরকে ঠিক বিরোধী দল মনে হচ্ছে কিনা, বা বিরোধী দলের উপস্থিতি শারীরিক উপস্থিতি অবশ্যই টের পাওয়া যাচ্ছে, যেটি আপনি বলছেন বিএনপি আসলে অনেকদিনই সংসদে যান নাই, বিএনপি সংসদ সদস্যরা নানা কারণে, কিন্তু যারা এখন যাচ্ছেন, যে বিরোধী দল আছে, তাদেরকে কি বিরোধী দল মনে হচ্ছে? মানে আমার তো মনে হচ্ছে তারা উভয় ভূমিকা রাখছে, তারা সরকারে যেমন তারা পার্ট হয়ে আছেন, তেমনি বিরোধী দলে তারা ভূমিকা রাখতেছেন। তারা ইতিমধ্যে তো বক্তব্য দিয়েছেন, তারা বেশ 2-3টা জিনিসের বিরোধিতা করতে পারেন, তারা বিভিন্ন প্রশ্ন করতেছেন, তাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরতেছেন, তারা সরকারের বেশ কয়েকবার তারা সমালোচনা তারা করছেন, ভিতরে এবং বাইরে তাদের পার্টির চেয়ারম্যানও বিভিন্ন শক্ত কথা বলতেছেন। সুতরাং আমার তো মনে কোনো অসুবিধা হচ্ছে না বিরোধী দলের আপনারা মিস করছেন না, বিএনপিকেও মিস করছেন না একটু? আমি তো সংসদে এর আগে ছিলাম না, সুতরাং বিএনপি তখন আর মিস করা হয়নি, সুতরাং এর আগে যারা ছিলেন তারা বলতে পারবেন তারা মিস করেছেন কিনা। বাট আমি বর্তমানে দেখতে পাচ্ছি বিরোধী দল আছেন, বরঞ্চ যারা আমার এর আগে সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের গত সংসদে, তারা মধ্যে দেখছেন বিএনপি সিটগুলো খালি থাকতো, তারা নিশ্চয়ই আরো বেশি মিস করতেন বিএনপিকে। আচ্ছা, মনিয়াপা, আপনার কাছে জানতে চাইবো যে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদে ফেরানো নিয়ে 20 দল বিভিন্ন কর্মসূচি দিয়েছে, আগামীকাল সারা দেশে কর্মসূচি আছে, পরশুদিন ঢাকায় কর্মসূচি আছে, কিন্তু বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদে ফেরানো হলে সংসদীয় গণতন্ত্রের বিশ্বাসী দল বিএনপির অসুবিধাটা কি আসলে, মনিয়াপা? আবার বলেন, আমি একটু বুঝতে। মানে সংসদীয় গণতন্ত্রে তো বিএনপি বিশ্বাস করে, তো সংসদীয় গণতন্ত্রে যদি সংসদে বিচারকদের অপসারণের দায়িত্বটা ফিরিয়ে দেওয়া হয়, তাহলে বিএনপি কেন এটার প্রতিবাদ করবে বা প্রতিবাদ করছে? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন প্রত্যেকেই আমার শুভেচ্ছা। এখানে আমি একটা কথা বলতে চাই, আপনি জানেন যে এই বিচারপতিদের অভিশংসন নীতিটি 72-এ ছিল। 72-এ থাকার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু সেটাকে অনেকটা গিফটের মতো করে বিচারপতিদের হাতেই বিচারপতিদের এই ক্ষমতাটা ফিরিয়ে দিয়েছিলেন। বিএনপি সবসময় এটা চায়, বিএনপি সংসদীয় দল হিসেবে, বিএনপি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা হিসেবে বিএনপি চায় যে বিএনপিরও জবাবদিহিতার একটা জায়গা থাকুক, এখানের মন্ত্রী এমপিদেরও জবাবদিহিতার একটা জায়গা থাকুক। আমরা মনে করি আমরা সব জায়গায় যে যখন কোনো দেশের গণতন্ত্র বা কোনো দেশের সরকার ব্যবস্থা নাজুক হয় বা অনেকটা দুর্নীতিপরায়ণ হয়, দুর্নীতিগ্রস্ত হয়, এখানে একটা জবাবদিহিতা থাকতে হয়। সেই জায়গাটাকে কেন্দ্র করে আমি মনে করি যে বিচারকদের হাতে, বিচারকদের এই নিরঙ্কুশ ওই জায়গাটায় ক্ষমতাটা থাকা উচিত, এবং বিএনপিও সেটা মনে করে। এবং সেটা মনে করে, এটা বিএনপি কেন, বাংলাদেশের সচেতন জনগোষ্ঠীই তাই মনে করে। আমরা দেখছি এখন, আজকে যখন এখানে আসি আমি দেখলাম যে ডক্টর কামাল হোসেনকে নিয়ে একটা আহ্বায়ক কমিটি করা হয়েছে, সেইখানে সমস্ত বাংলাদেশের অ্যাডভোকেটরা তাকে নেতৃত্ব করার জন্য আহ্বান করেছেন, এবং তারা ধর্মঘটের ডাক দিবেন, এবং সেইখানে বিচারকরাও তাদের সাথে একাত্মতা পোষণ করবেন। এটা আমার যদি ভুল না হয়, আমি এটা পড়ে এসেছি কিছুক্ষণ আগে, যে তাদের সাথে বিচারকরা থাকবেন। কারণ এই অধীনতা, চরম অধীনতা নিয়ে একজন সংসদ সদস্য শুধু হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, কিছু জানলাম না, পড়লাম না, এটাকে কেন্দ্র করে একজন বিচারপতি যিনি দণ্ড দেওয়ার, মানে বিধাতার পরে যার অবস্থান, মানুষ্য পৃথিবীতে যাকে বিশ্বাস করে, যার দণ্ডের উপর প্রত্যেকটা মানুষ ডিপেন্ড করে, উনি কারো উপর ডিপেন্ড থাকবে আর তারাই যত অন্যায় অপকর্ম করবে উনি কিছু বলতে পারবেন না, এটা তো হতে পারে না। এই জন্য আমরা মনে করি, বিএনপি মনে করে, বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং এই জন্য এই অভিশংসন নীতি যাতে এই সংসদে না করা হয়, এই জন্য বিএনপি যতটুকু সম্ভব বিএনপি তাদের ভূমিকা নেবে। বিচারকদের অপসারণ নিয়ে যে নাবিল ভাই কিছু বলতে চাইছেন এই মুহূর্তে, নাকি আমরা ব্যারিস্টার শামীম? আমি একটু উনাকে যে প্রশ্নগুলো করেছিলেন যদি 1 মিনিট সময় দেন, যে সংসদে বিএনপি নেই, উনি বলেছেন ভালোই আছেন, বিরোধী দল আছেন। এই বিরোধী দলটা তো এরকম, ছোটবেলা যে পড়েছিলাম, যে সাপের চোখ নেই, কান নেই, ছোটে না, হাঁটে না, কাউকে যে কাটে না, সেই সাপ জ্যান্ত, গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা। যিনারা 154 আসনে ভোট ছাড়া পাশ করেছেন, প্রতিনিধিবিহীন প্রতিনিধিত্ব করছেন, তাদের কাছে এই বিরোধী দলকে শ্রেয় মনে হবে, শ্রেষ্ঠ মনে হবে। আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গে আরো কথা বলবো। আমি
নিশ্চয়ই এই প্রসঙ্গে কিন্তু আমাদের যে মানে বিএনপি যে বিরোধী দল ছিল সেটার আবার 20 অনেক সময় অনেক বেশি ছিল বলে মনে হয়েছে না, আর কি। এটা আরেকটু কথা যে কোরআন সংকট কিন্তু এখনো হচ্ছে, উনি বলেছেন জি, কোরআন সংকট এখনো সংকট হচ্ছে, এখনো হচ্ছে। কোরআন সংকট এখনো হচ্ছে। বেশি স্বামীমাদের পাটোয়ারি, আমি আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান মন্ত্রিসভার জাতীয় পার্টির সদস্যরা পদত্যাগ করবেন কিনা সেটা নিয়ে দলের মধ্যে স্পষ্ট একটি দ্বিমুখী অবস্থান দেখা যাচ্ছে। এইটা কি এরকম ভাবে চলতে চলতে 4 বছর 4.5 বছর চলে যাবে নাকি এইটার আসলে কোন একটা এভাবে জায়গায়? তো আসলে 4 বছর 4.5 বছর 4 বছর চলতে পারে না। জি। দলের মধ্যে অবশ্যই যে 3 জন মন্ত্রী আছেন, এটা নিয়ে পার্টির চেয়ারম্যান ওপেনলি ফর দ্য ফার্স্ট টাইম বললেন যে আমরা চাচ্ছি তারা পদত্যাগ করুক। এবং অবশ্যই জাতীয় পার্টির মূল ভোট ব্যাংক যে এরিয়াগুলো, তারাও চাচ্ছে যে না, আওয়ামী লীগের সাথে আমাদের ইন্টারমিঙ্গেলটা আমরা ভালো চোখে দেখছি না। এবং এখন দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের জনপ্রিয়তা ডাউন ট্রেন্ডস, এবং আওয়ামী লীগের সাথে যদি জাতীয় পার্টি এভাবে মিক্সড হয়ে থাকে ক্যাবিনেটে বা আদারওয়াইজ, তাহলে ওই ডাউন ট্রেন্ডসের কুফলটা আমরাও পাবো। এটা আমাদের ভোটারদের ডিমান্ড যে আমরা মন্ত্রিসভায় না থাকাটাই আমাদের জন্য ভালো। অ্যাপারেন্টলি এই ভোটারদের ডিমান্ডটা সবাই বুঝছেন, শুধু মানে যে সংসদে বিরোধী দলের নেতা যিনি আছেন তিনি বুঝছেন না, রওশনের সাথে তিনি আসলে কতটা না, তিনি বুঝছেন না ব্যাপারটা এরকম মোটেও না। তিনি এই বিষয়ে এখন পর্যন্ত পাবলিকলি কোনো স্টেটমেন্ট দেননি। আমরা আজকে তার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, তিনি বলছেন যে এটা নিয়ে আমরা আসলে অনেক আলোচনা করব, আলোচনা করে তারপরে এটা ঠিক করব। কারণ এখানে কিন্তু পার্টির চেয়ারম্যান যেখানে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন সেখানে আর আলোচনার সুযোগ আছে কিনা? এখানে পার্টির চেয়ারম্যানের একটা পাওয়ার আছে আর্টিকেল 39 আমাদের মানে কনস্টিটিউশনে, সেখানে পার্টির চেয়ারম্যান যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এখন উনি একটি সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে পারেন যে তার কথা না শুনলে কাউকে বহিষ্কার করা হতে পারে। এখন কাউকে যদি বহিষ্কার করে দেওয়া হয় তাহলে কনসিকুয়েন্সটা কি দাঁড়াবে? উনি আর এমপি থাকবেন না। এমপি না থাকলে স্বাভাবিকভাবেই নট বিং এ টেকনোক্র্যাট মন্ত্রীও থাকবেন না। তবে সেই কনসিকুয়েন্স আমাদের যাতে যেতে কখনোই না হয়, সেজন্যই এই সময় নেওয়াটা। তবে জাতীয় পার্টির ক্ষেত্রে অবশ্য জাতীয় পার্টিতে চেয়ারম্যান সাহেবের কথা তিনি নিজেই শোনেন নাই আসলে 2-3 বার। তো সেই ক্ষেত্রে সেটা কি হবে? প্রিন্স ভাই আমাদের সঙ্গে চলে এসেছেন। হোসেন প্রিন্স, আপনার কাছে জানতে চাইবো যে নতুন একটি রাজনৈতিক জোট গঠনে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের উদ্যোগে সিপিবির নাম আসছে, এরকম খবর ছাপা হয়েছে পত্রপত্রিকা, আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে পত্রপত্রিকায় তো নানা ধরনের কথাই ছাপা হয়, তো নতুন রাজনৈতিক জোট গঠন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে সিপিবি অর্থাৎ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমরা অনেক দিন ধরেই বাংলাদেশের একটা বড়, যেমন এখানে অনেক কথা আছে যে কি বাঁচাও বাঁচাও শব্দটা আসে না, দেশ বাঁচাও এ বাঁচাও সে বাঁচাও, আমরা একটা বলি রাজনীতি বাঁচানোটা একটা জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। এবং সেটা বাঁচাতে গেলে এবং দেশকে অগ্রসর করতে হলে আমাদের প্রচলিত ধারায় যে দুটি দ্বিদলীয় রাজনীতির ধারা যেটা আছে, একটা আওয়ামী লীগের নেতৃত্বাধীন, একটা বিএনপির নেতৃত্বাধীন, যে একজোটে জামাত ইসলাম আর একজোটে এরশাদকে নিয়ে যে জোট চলছে, এর বাইরে একটা বিকল্প শক্তি গড়ে তোলা দরকার বাম গণতান্ত্রিক শক্তিদের নিয়ে। এবং আপনারা জানেন অনেকদিন ধরে একসময় আমরা বামফ্রন্ট চেষ্টা করেছি, পরে 11 দল করেছি, সেটা আমরা পারি নাই। সর্বশেষ আমরা সিপিবি বাসদ এই ঐক্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা কতগুলো মুভমেন্টে ঐক্যবদ্ধ না হতে পারলেও মুভমেন্টের মধ্যে আছি, যেমন তেল গ্যাস আন্দোলন সহ অনেক বিষয়ে, শ্রমিকদের অধিকার আন্দোলনে এই আমরা একসাথে থাকি, সেই প্র্যাকটিসের মধ্যে আছি। সেই প্র্যাকটিসের একটা পর্যায়ে যেই আমাদের আলোচনা এর আগেও হয়েছে অবশ্য, বিশেষ করে গণফোরামের ডক্টর কামাল হোসেন এবং মাহমুদুর রহমান মান্নান নাগরিক ঐক্য, তাদের সাথে আমরা সম্প্রতিকালে কতকগুলো বিষয় ইস্যু ভিত্তিক আমরা সভা সমাবেশ করেছি। আপনি জানেন যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি যখন হলো, এই ধরনের কয়েকটা বিষয় আমরা করেছি। অর্থাৎ আমরা এই বাম গণতান্ত্রিক শক্তি সিপিবি বাসদকেই প্রধান ধরে, এটাকে ভ্রূণ ধরে এটাকে অগ্রসর করার চেষ্টা করছি। সেই চেষ্টার একটা অংশ হিসেবে আমাদের একটা বৈঠক হয়েছে এবং সে বৈঠকে এই যে এর বাইরে রব সাহেব উপস্থিত ছিলেন, কিন্তু এখানে আলোচনা চলছে, মানে এই মুহূর্তেও আলোচনা চলছে। এখানে আমরা বলেছি যে প্রধানত যেমন জোটটা তো হতে গেলে তার কতগুলো দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে, আদর্শ ঠিক করতে হবে, কোথায় আমরা যাব, প্রকৃত বিকল্প গড়ে তুলবো কিনা। যেমন এটা ঠিকই, আমি একটা আত্মসমালোচনা করে বলতে চাই, ধরুন মানুষ বলে যে ভাই আপনারা তো কথা বলেন, তো এখনো তো মানুষের কাছে যেতে পারলেন না। ঠিক আমাদের সামনে যেমন সমালোচনা আছে, এই জোটের মধ্যে ডক্টর কামাল হোসেনকে নিয়ে নানা কোশ্চেন আছে, রব সাহেবকে নিয়ে কোশ্চেন আছে, মান্নান সাহেবকে নিয়ে কোশ্চেন আছে, এটা তো বাস্তবতা। সুতরাং এই বাস্তবতার বাইরে আমরা মনে করি বড় বাস্তবতা হলো দুই জোটের বাইরে দ্বিদলীয় ধারায় দেশ জাতিকে আবদ্ধ করে এক ধরনের জিম্বি দশায় ফেলানো হয়েছে। এর থেকে মুক্ত করতে গেলে বাইরের অপর শক্তি, বাম গণতান্ত্রিক উদারনৈতিক শক্তি, রাজনৈতিক দল এবং ব্যক্তিবর্গ,
তাদেরকে নিয়ে বিকল্প জোট গড়ে তোলা। ডক্টর হোসেনের সঙ্গে আদর্শগত মিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হওয়া না, সম্ভব? সেটা ধরেন অন্তত পক্ষে কতগুলো কোশ্চেন কর্মসূচি ভিত্তিক, এক্ষেত্রে ঐক্যবদ্ধ না। কর্মসূচি ধরুন উনি রুগ্ন রাজনীতির বিরুদ্ধে কথা বলেন, অর্থাৎ রাজনীতির যে লুটপাট তন্ত্র চলছে এটার বিরুদ্ধে কথা বলেন, সাংবিধানিক শাসনের কথাটা বলেন, এই ধারা। উনি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, অনেক ত্রুটি বিচ্যুতি, উনি 11 দল যদি আজকে থাকতো আমাদের ওই সাথে, উনি সহ অন্যরা যদি চলে না যেত, আসলে এই বিকল্প শক্তি তো আমরা ওইটাকে নিয়েই করতাম। সুতরাং এই জটিলতাগুলো আছেই, তারপর আমরা চেষ্টা করছি কি হবে এটা সময় বলে দেবে। আমাদের পরবর্তী বৈঠক আলোচনা হবে, আরো অনেক ব্যক্তির সাথে আলোচনা চলছে, কিন্তু এই কথাটা বলতে পারি বাংলাদেশে যাদের সাথে আলোচনা হচ্ছে তাদের সাথে হোক না হোক, যে দুই দল মিলে সিপিবি এবং বাসদ যৌক্তিক ধারা সূচনা করেছি, আমরা বিকল্প শক্তি গড়ে তোলার এই প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমি আবার কাজী নাবিল আপনার কাছে ফিরতে চাই যে বিএনপি মাঠে নেই কিন্তু ছাত্রলীগ মাঠে আছে, তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলছেন কেউ কেউ। মোটা দাগে দুটি শিরোনাম যদি আপনাকে পড়ে শোনাই, যে তিতুমির কলেজে ছাত্রলীগের দ্বন্দ্বে সড়কে গাড়ি ভাঙচুর হয়েছে, তিতুমির কলেজ আসলে কার্যত বন্ধ কয়েকদিন ধরে, ছাত্রলীগের দাবির মুখে ইবি প্রক্টরে পদত্যাগ হয়েছে। এইটি হচ্ছে 2-1 দিনের খবর। আরো যদি 3-4 দিন আগের খবরে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে প্রক্টর পদত্যাগ করেছেন, এছাড়াও আরো অনেকগুলি খবর রয়েছে ছাত্রলীগ সম্পর্কে। এটা আপনি কি বলবেন যে ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করা যাচ্ছেই না? আসলে আমার নিজের মতো ছাত্রলীগ তো নিয়ন্ত্রণ করা হচ্ছে, কারণ আমরা দেখবেন এর মধ্যে একাধিক ঘটনাতে ছাত্রলীগের একাধিক নেতা কর্মীকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু বহিষ্কার করা হয়েছে কিন্তু ছাত্রলীগ থেকে, কিন্তু বেশ কতগুলো ঘটনায় দেশের বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজে কিন্তু ছাত্রলীগের অনেক নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে, যাতে করে তাদেরকে হুঁশিয়ারি করা যেতে পারে, তাদেরকে যাতে নিয়ন্ত্রণ করা যেতে পারে। তা আমি একটু আপনার আগের প্রসঙ্গে একটু আসতে চাই। আপা যে কথাটা বললেন বিচার বিভাগ নিয়ে, সেখানে হচ্ছে যে আপনি যদি দেখেন বাংলাদেশের 72 সংবিধান, সেখানে 96 ধারাতে যেটা ছিল সেটাই কিন্তু প্রতিস্থাপন করা হচ্ছে কিন্তু বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দেখেন, ভারতের সংবিধান দেখেন, আপনি ফ্রান্সের দেখেন, কানাডা দেখেন, অস্ট্রেলিয়া দেখেন, যে কোনো রাষ্ট্রের সংবিধানেই কিন্তু বিচার বিভাগের কিন্তু অভিশংসন বা রিমুভালের পাওয়ার কিন্তু সংসদের হাতে বা কংগ্রেসের হাতে কিন্তু সবসময় কিন্তু থাকে। এবং এটা আমাদের কিন্তু জবাবদিহিতাটা কিন্তু নিশ্চিত করারই কিন্তু একটা অংশ, বিচার বিভাগেরই কিন্তু মর্যাদার বৃদ্ধি করার জন্য নির্বাহী বিভাগ এবং লেজিসলেটিভ বিভাগ আইনসভা, তারা যেন বিচার বিভাগের কাছে জবাবদিহি করতে হয় তাদের কর্মকাণ্ডের জন্য। বিচার বিভাগ যে কোনো তাদের কর্মকাণ্ডকে বেআইনি ঘোষণা করতে পারে, তেমনি একইভাবে বিচার বিভাগকে জবাবদিহিতার ব্যাপার আছে। বিচারকরা তাদের কাজে যেন মানুষের জবাব দিবেন, কিন্তু সেটা কি হবে সেটা হবে। বর্তমানে যেটা ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ৫ম সংশোধনের মাধ্যমে প্রধান বিচারপতি, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এবং হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি 3 জনের সমন্বয় ছিল। বর্তমানে করা হবে একটা আইন তৈরি করা হবে সংশোধনীর পরে, সেই সংশোধনীর পরে আইন দেওয়া হবে। আইনে তারা কোনো কারণে তাদের কোনো কাজে যদি কোনো কিছু খারাপ কিছু থাকে বা অসমর্থ তারা যদি হয়, তখন তদন্ত যদি প্রমাণিত হয় কেবল তখনই এটা সংসদে আসবে। সংসদে তখন 350 জন সংসদ সদস্যের মধ্যে 234 জনের ভোট প্রয়োজন হবে কাউকে রিমুভ করতে গেলে। এটা করলেই সেটা করা হচ্ছে এমন কোনো কথা না, কিন্তু না, আপনি যে কোনো সংবিধানে দেখেন, বিশ্বের সব সংবিধানেই কিন্তু আছে আইন বিভাগের কাছে কিন্তু সেইটার সম্পর্কে সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে এই যে আপনি যেসব সংবিধানের কথা বলেন, ভারতের বা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে, সেই সব সংবিধানে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারক পদে কারা নিয়োগ লাভ করবেন তাদের একটি সুস্পষ্ট গাইডলাইন আছে। সেই সব সংবিধানে কিন্তু আপনাকে বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি মার্কিন রাষ্ট্রপতি নমিনেশন দেন, সেটা সেনেটে গিয়ে অ্যাপ্রুভাল হয় 2/3 ভোটের মাধ্যমে। কিন্তু তারা নির্বাচিত হন মানে সিলেক্টেড হন। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু স্টেট লেভেলের সমস্ত জুডিশিয়ারি কিন্তু ইলেক্টেড হয়, কিন্তু স্টেট জাজেস আর অল ইলেক্টেড কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং সুপ্রিম কোর্টে যেটা জাজেস হয়, যে 9 জন যারা হয়, তাদেরকে যিনি রাষ্ট্রপতি থাকেন তিনি একজনকে নমিনেট করেন, তার দলীয় কোনো মতের কোনো আইনজীবী হতে পারেন, অন্য কি হতে পারে, সেটা তো হতেই পারে। সেজন্যই তো রিপাবলিকান জাজ বা ডেমোক্রেট জাজ বলে কথাগুলি প্রচলিত আছে। কিন্তু তারা কি কি গুণাবলীর অধিকারী হবেন, তারা কি হলে তারা লেখা নাই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সংবিধানে অনেক কিছুই লেখা নাই, কিন্তু তাদের একটা লং টাইম কনভেনশন। আপনি কোনোদিনই শুনবেন না যে সুপ্রিম কোর্টে যে আপনি বলছেন যে জন রবার্টস, যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের চিফ জাস্টিস, উনি এর আগে কোনোদিন জাজই ছিলেন না, উনি ডাইরেক্টলি চিফ জাস্টিস হয়েছেন। কারণ চিফ জাস্টিস স্যামুয়েল আলিটো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, সেটা হতে পারে নো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, এটা জুডিশিয়ারি পোস্ট। তো সরাসরি নির্বাচন, সরাসরি কিন্তু নিয়োগ হয়েছে প্রধান বিচারপতি হিসেবে। এর আগেও কিন্তু এটা একাধিকবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এটা হয়েছে। আমরা যাই হোক, এটা নিয়ে আরো বড় তর্ক চলতে পারে। আমি জেনেই বলছি, কিন্তু আপনাকে আমি সঠিক তথ্য দিয়ে বলছি, নাম দিয়ে কিন্তু আপনাকে বলছি। আপনি এটাকে বলেন, আমি আপনাকে বলি যে আমাদের 96 তে যে আসে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তারপরে কর্মে প্রবীণ 2 জন বিচারককে নিয়ে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হবে, আপনি এটিকে বলছেন যে এটি ঠিক নাই।
এটি তো অন্য দেশের কোনো সংবিধানে নাই, বাংলাদেশের 72 সংবিধানে যেটা ছিল আপনি সেটাকে 72 আবার সংবিধানে প্রতিষ্ঠা করা যদি ফিরে হচ্ছে। যেতে চান তাহলে জি। 116 অনুচ্ছেদে যেখানে আপনার অধস্তন বিচারকদের দায়িত্ব যেটা 72 সংবিধানে ছিল যে শুধুমাত্র প্রধান বিচারপতির কাছে নিযুক্ত থাকবে, এটা কিন্তু এখন রাষ্ট্রপতির উপর ন্যস্ত। সেটা তো আপনি আমরা চেঞ্জ তো করেন নাই, না, সেটা করা হয়নি, সেটা আজকে কারণ করা আপনাদের হয়নি বলে যেটুকু আগামীতে সুবিধা করা হবে আপনাদের না, যেটুকু সেটা না। সুবিধা হবে ওটুকু আপনারা করবেন, যেটুকু না, সুবিধা হবে আমরা না ধাপে করবেন। ধাপে সব কিছু আমরা চিন্তা করতে পারি। এইটার ব্যাপারে আপনারা কোনো করতে পারেন। এখন আপনারা বিচারকদের নিয়োগ সম্পর্কে নিয়োগটা ঠিক করবেন না, আপনি বিচারকদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি দান, ছুটি মঞ্জুরি ঠিক করবেন না, ঠিক করবেন হচ্ছে বিচারককে কেমনে রিমুভাল করা যায়। নির্বাচনের সময় থাকার সময় তো বিচারকদের স্বাধীনতা দিয়ে গেছেন। না, সামনে সেই বলছেন। স্বাধীনতা Exactly. 116 যদি অ্যাপ্লাই থাকে সেই জি। স্বাধীনতার কোনো মানে নাই, সেটা এখন কারণ স্বাধীনতা আপনার দেওয়া আছে তো ইতিমধ্যে সেটা। নাই আপনার সংবিধানে আছে কি, আমি পড়ি 116 তে আছে হচ্ছে বিচার কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রণ, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি দান, ছুটি মঞ্জুরি সহ শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে। আপনি জানেন যে রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকা মানে কিন্তু প্রধানমন্ত্রীর উপর ন্যস্ত থাকা, কারণ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দেবেন, এটা অ্যাবসলিউটলি বিচার বিভাগ এক্সিকিউটিভের কাছে এখানে আটকা। এর আগে যে একটা পাশ হয়ে গেছে বিচার বিভাগের স্বাধীনতা, যেটা সেই স্বাধীনতা মাইনুল হোসেন যেটা জি করে মাজার গেছেন। হোসেন মামলায় যেটি পাশ হয়েছে সেটি জি। সম্পর্কে আমাদের আপিল বিভাগেরই মতামত হচ্ছে 116 বজায় থাকলে সেটা আসলে কার্যকর হয় নাই। সেটা এখন করা হয়নি, আগামীতে করা হতে আমি জানি না সেটা আপনারা কপি করবেন, প্রায়োরিটি কিভাবে ঠিক করবেন। আমরা এটা বিরতি নিচ্ছি। মনিয়াপা, আপনার কাছে আমরা জানতে চাইবো যে ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক দল হতে পারে না, সম্প্রতি এমন বক্তব্য দিয়েছেন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। 20 দলীয় জোটের ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গকে আপনারা ছেড়ে দিচ্ছেন কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকের বাংলাদেশ সৌজন্যে গ্রামীণ ফোন। এই তোমার রেজাল্ট ভালো মাছ আছে। নিশ্চিন্ত এর চেয়েও নিশ্চিন্ত গ্রামীণ ফোনের নিশ্চিন্ত প্যাকেজ। 24 ঘন্টা সব অপারেটরে 11 পয়সা প্রতি 10 সেকেন্ড। অফারটি পেতে রিচার্জ করুন 33 টাকা অথবা 70 টাকা। চলো বহুদূর, গ্রামীণ ফোন। কিছু চেতনায় কিছু তৃপ্তি পরিপূর্ণতা চিরদিন এই দেশ একই আমরা একই বাংলাদেশ। 16 কোটি মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যেতে এলো যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইলস। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী, সর্বোচ্চ ওয়ারেন্টির নিশ্চয়তা এবং দৃষ্টিনন্দন ডিজাইন। দেশের জন্য যমুনার পণ্য। Manta, give me the code in 30 seconds or else. Game over. এবারে মিশন ওয়াজ ইম্পসিবল উইদাউট মাই পাওয়ারফুল পার্টনার। লেট মি ইন্ট্রোডিউস মাই পার্টনার পেগাসাস। পেগাসাস, দেশের জন্য যমুনার পণ্য। স্যার চাটা ভালো ছিল তো? রাখেন আপনার চা। আসল জিনিস কই? দা ফিশ, মাছ। নাই স্যার, পুকুরে বড়শি ফেলার চার্জ লেখা আছে, মাছ আছে কিনা তা তো লেখা নাই। চাটা কেমন লাগলো তা কিন্তু বললেন না স্যার। ভুলভাল না বুঝিয়ে আগে থেকে ক্লিয়ার করে বললি হতো। এক্স্যাক্টলি, আর তাই গ্রামীণ ফোনের সব অফার একদম ক্লিয়ার কাট। প্রতিদিনের সহজ টার্গেট পূরণ করলেই জিপি টু জিপি 100% বোনাস টক টাইম। চলো বহুদূর, গ্রামীণ ফোন। সেই স্বপ্নের সিঁড়িতে রাখবো আকাশে হাত, বুকে নিয়ে প্রত্যয় পাল্টে দেব দিন, পাল্টে দেব রাত। দেখো আকাশটা সীমাহীন। নাসির গ্লাস, রিফ্লেকশন অফ লাইফ। হ্যাঁ ভাই, যেখানে সেখানে বেচতে কিনতে এলো এক দুরন্ত মাধ্যম, এখানেই.com। বেচা কেনা হরদম এখানেই.com।
করিস? বলছিলাম চেক করেন। চাইলাম কালার টিভি, এটা কি দিলেন কেন কালার টিভি? কোনো সমস্যা? অনেক সমস্যা, সব চ্যানেল ব্ল্যাক এন্ড হোয়াইট। কি কয়? ব্ল্যাক এন্ড হোয়াইট কি কোনো কালার না? আর বডি কালার হলুদ পছন্দ না হলে আরো কালার আছে। হ্যাঁ, মেরুন, গোল্ডেন, পার্পল, আর এই যে রেইনবো কালারের টিভি একদম লেটেস্ট। এক কাজ করেন, চেঞ্জ করে নেন। এই চেঞ্জ কর। আরে এটা তো বডি কালার। এই ছোট ভাই, আস্তে। কালার টিভি চাইছেন, কালার দিছি। বডি কালার না পিকচার কালার এসব তো বলেন নাই। বলছে বলেন ভুলভাল না বুঝিয়ে আগেই ক্লিয়ার করে বলা উচিত ছিল। এক্স্যাক্টলি, চাওয়া পাওয়ার হিসাব ক্লিয়ার কাট থাকাই ভালো। যে কোনো লোকাল অপারেটরে 7 দিন 24 ঘন্টা কথা বলুন, 100 মিনিট মাত্র 65 টাকায়। চলো বহুদূর, গ্রামীণ ফোন। ফিরে এলাম আজকের বাংলাদেশে। মনিয়াপা, আপনার কাছে বিরতির আগে জানতে চাইছিলাম যে ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক দল হতে পারে না। সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিয়েছেন, 20 জোটের মধ্যে যারা ধর্মভিত্তিক রাজনীতি করছেন তাদের সঙ্গ ছেড়ে দিচ্ছেন কিনা আপনারা? শোনেন, রাজনীতি মানেই তো হচ্ছে প্রগতি। এনভায়রনমেন্ট মানুষকে অনেক চেঞ্জ করে। তারেক রহমান যে কথাটা বলেছেন যে ধর্মকে, শুধু ধর্মকে পুঁজি করে রাজনীতি আসলেই ঠিক না। এটা উনি কেন বলবেন? যারা এখন যে ইটা করে, মানে জামাত করে বা ইসলাম ধর্ম নিয়ে কে বা কোনো অন্য কোনো ধর্ম, যেমন হিন্দুস্তান, তারা কি শুধু হিন্দু ধর্মকে কেন্দ্র করে করে? সেটা না। আমি মনে করি যে তাদেরও কিছু চেঞ্জ আনা দরকার। গণতন্ত্রের যেমন যুগে যুগে চেঞ্জ আসছে, ঠিক তেমনই প্রত্যেকটা মানুষের চেঞ্জ আসা দরকার। কিন্তু এর মানে এই না যে তার সাথে 20 দলের সঙ্গ ছেড়ে এই কাজ করতে হবে। 20 দলে জামাত আছে, অবশ্যই থাকবে, কিন্তু জামাতও যদি বলেন যে আমরা ক্ষমতায় আসলে আমাদের এই জায়গাতে সেন্সিটিভ জায়গা থেকে আমরা একটু সরে আসব, এখানে আমাদের বিবেক তো আমাদের সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে। বিবেক দিয়েই তো গণতন্ত্র হবে, যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। শুধু ধর্মকে পুঁজি করে আমার মনে হয় তারেক রহমান এটাই বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু এর মানে এই না যে 20 দল থেকে জামাতকে সরিয়ে দেওয়া। মানে ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক দল হতে পারে না বলতে আসলে তিনি 20 দলের শুধু ধর্মকে কেন্দ্র করে না, শুধুটা বলেন না, যেটাই হোক, যে ধর্ম মানেই তো এইটা যে ধর্মের সাথে গণতন্ত্র। মানে একটা জিনিসের কেন্দ্র তো 2-3টা হতে পারে না। যেমন মানে একটা জিনিসের কেন্দ্র তো 2টা হতে পারে না। ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক দল হতে পারে না মানে কি? আপনি একটা শুধু ব্যবহার করতে চাচ্ছেন। আমি আপনাকে বলি যেটা, যে জামাত যখন ধর্মকে আশ্রয় করে রাজনীতি করে, ঠিক আছে, যখন বিএনপির সাথে তারা জোট করে, নিশ্চয়ই তারা গণতন্ত্রকে মেনেই জোটে আসে। তো সেখান থেকে তো তারা কিছুটা ধর্ম বাদ দিয়ে হবে কেন? আমার বাসায় আমার হাজবেন্ড আছে দেখে যে আমার সন্তান থাকবে না এমন তো কোনো কথা না। আমার সন্তান আছে দেখে আমার বাবা মা থাকবে না এমন তো হয় না। যার যেখানে অবস্থান, সে যদি একটা ধর্মটার ওই জায়গাটায় বেশি গুরুত্ব দেয়, সেই জায়গা থেকে সে একটা সময় হতে পারে যে সরে আসার জন্য তারেক রহমান এটা বলছে, হতে পারে। আমি বুঝতে পারি না আপা, আবার ভালো করে বুঝা নিব না আপনার কাছে। কিন্তু অনুষ্ঠানের সময় দেন, আমি আপনারে ভালোমতোই বুঝাই দিতে পারবো। কারণ প্রত্যেকটা মানুষ একটা জায়গায়, আগে যেভাবে গণতন্ত্রটা ছিল, গণতন্ত্র কি ঠিক সেই জায়গায় আছে? আগে যেমন রাজতন্ত্রটা ছিল, রাজতন্ত্র কি সেই জায়গায় আছে? আগে যেভাবে আমি এত সহজ করে বুঝাচ্ছি, তারপরেও যদি জনগণ না বুঝতে পারে আমার ব্যর্থতা। জনগণ হয়তো বুঝতে পারছে, আমি বুঝতে পারছি। প্রতিটা মুহূর্তে মানুষের যুগে যুগে বয়সে বয়সে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়, অনেক কিছু উদারনৈতিক হয়। মানে কিছু উদারনৈতিকের কথা তারেক রহমান মিন করেছেন। মানে 20 দলীয় জোটের দলগুলির কিছু চেঞ্জ করতে হবে তাহলে। দলের মধ্যে তো আপনার অনেকের, আপনার এক দেশে বুলি আরেক দেশে গালি মানুষ বলে না, সেইখানে আপনার তারেক রহমান তার কিভাবে বলেছেন, হয়তো সামনের দিন আসবে তারেক রহমান ডিটেলসে যাবেন। একটা লাইনকে কেন্দ্র করে যদি ঘন্টার পর ঘন্টা টক শো হতে পারে, তাহলে উনিও অবশ্যই নিশ্চয়ই সেই টক শোগুলোকে ভিত্তি করে উনিও আধা ঘন্টা হলেও বক্তব্য রাখবেন নেক্সটে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে জানতে চাইবো যে যেই প্রসঙ্গটি উঠছিল যে উচ্চ আদালতে বিচারকদের অপসারণের ক্ষমতা আইনসভার কাছে ফিরিয়ে আনার জন্য সংবিধানের ষোড়শ সংশোধনের যে প্রস্তাব উঠেছে, জাতীয় পার্টি সংসদের সদস্যরা কি এর পক্ষে ভোট দিচ্ছেন না বিপক্ষে ভোট দিচ্ছেন, এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে? এই বিষয়টা সংসদীয় ফোরামে এখনো যে কমিটিতে আলোচনা হয়নি। তবে আমার পারসেপশন যেটা, আমাদের শাসনামলে 8 বছরই কিন্তু জুডিশিয়াল ইন্টারফারেন্সের খুবই মিনিমাম ঘটনা ঘটেছিল। জুডিশিয়াল ইন্টারফারেন্সের প্রথম ঘটনা কিন্তু ইনস্টিটিউশনালি ঘটে 94-এ, যখন বিএনপি গভর্নমেন্ট চিফ জাস্টিসকে কনসাল্ট না করে অনেক জাজকে নিয়োগ দেয় এবং নেক্সট ডে জাস্টিস শাহাবুদ্দিন বলে যে আই এম মিস্টার নোবডি।
এরপরে শামীম ভাই, বিচারপতি কামালউদ্দিন হোসেন এজলাসে বসে জানতে পেরেছেন আপনি সেকেন্ড আরেকটা ঘটনা বলতে পারবেন না চিফ জাস্টিসের ওই ঘটনার পরে এটা যদি 82 বা 83 সালে হয়, কার ঘাড়ে কয়টা মাথা যে তারপরে গিয়ে আর অন্য কোনো কিছু করবে। এরপরে কিন্তু বিএনপির আমলে বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছে যাতে পছন্দসই বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারে। তা করা যায়, কিন্তু আপনি যদি বলেন জুডিশিয়াল ইন্টারফারেন্স জাতীয় পার্টির সময় হয় না, আই এম ভেরি সরি যে বিচারপতি কামালউদ্দিন হোসেন ওইখানে পরে চিটকুট পেয়েছেন। ওই একটি ঘটনা অনেক বড় ঘটনা, প্রধান বিচারপতি কোনো সুপারসিডের ঘটনা ঘটেনি অ্যাপিলেট ডিভিশনে, চিফ জাস্টিসের ক্ষেত্রে কোনো সুপারসিড ঘটেনি, যেটি অহরহ এখন ঘটছে। আমি ব্যক্তিগতভাবে জানি একজনকে 3 বার ডিঙ্গি আরেকজনকে করা হয়েছে, জি সুপার, যেটা তখন ছিল না, এই কালচারটি তখন ছিল না। এবং নিয়োগের ক্ষেত্রেও যথাযথ মোটামুটি যোগ্যতা সম্পন্ন এবং মেধা সম্পন্ন লোকজনই অবশ্যই তখন নিয়োগ হতো। এই বিষয়ে আসলে আরো অনেক বিস্তারিত বলার ছিল শামীম ভাই, তবে আপনার কাছে মনে হয় আপনি যেটি তথ্য হিসেবে বলছেন যে এটি আসলে সংসদীয় ফোরামে আপনাদের দলের সংসদীয় আলোচনা হয়নি, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটি অপ্রয়োজনীয়, এই মুহূর্তে অপ্রয়োজনীয় অ্যামেন্ডমেন্ট। কারণ হচ্ছে কয়েকটি কারণে। ঐতিহাসিকভাবে যদি আপনি দেখেন, সুপ্রিম কোর্টের বার এবং বেঞ্চ সবসময় কিন্তু একটা মানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের রোলই সবসময় পেলে। ইভেন পাকিস্তান পিরিয়ডেও কিন্তু সেই টাইরান পাকিস্তান গভর্নমেন্টের বিরুদ্ধেই কিন্তু জাজরাই কিন্তু সবচেয়ে স্ট্রং ভূমিকা পালন করতো, বার তো অবশ্যই ছিল। তো সেখান থেকে আসলে ঠিক এই সময়ে আমার কাছে এটা সিম্পলি একটা কনস্পিরেসির বড় পার্ট ছাড়া কিছু মনে হয় না, যে দুটি অর্গানের মধ্যে একটা হস্টিলিটি তৈরি করতে হবে। এর আগে না, আপনি বলছেন যে এই আইনের মাধ্যমে বা এই সংশোধনের মাধ্যমে একটা হস্টিলিটি তৈরি হতে পারে, কিন্তু আমরা কিন্তু গত বছর বা তার আগের বছর এই সময় সাংঘাতিক হোস্টাইলই দেখেছি। ওটারই কনসিকুয়েন্স হয়তো এটার কনসিকুয়েন্স, কিন্তু হোস্টাইল হইতে হলে আইন লাগে না আর কি। তাহলে দেখা যাচ্ছে যে এটি দেশের কারণে না অথবা জাতির কারণে না, ওই পার্সোনাল ইগো থেকে এটা হচ্ছে, হতেও পারে। জনাব রহিন হোসেন প্রিন্স, এই সময় রাজনীতির অন্যতম এক বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে জনাব একে খন্দকারের সদ্য প্রকাশিত বইটি নিয়ে আপনার মূল্যায়ন আমরা জানতে চাই। আপনার কি বইটি দেখা হয়েছে বা আলোচনাগুলি দেখার সুযোগ হয়েছে? না, বইটি দেখেছি এবং পড়েছিও, জি বলতে হয়, হয়তো পরে পড়তাম, বাস্তব কারণে পুরোটা একবারেই পড়েছি। আমি এর দুইটি প্রধান মনে করি। একটা হচ্ছে প্রথমত একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটা এনজয় করেছি এই অর্থে যে একজন সমরবিদ তিনি ৭১কে কিভাবে দেখছেন, আমার প্রথম বিবেচনা এইটা, সেটা একটু দেখার সুযোগ হলো। এবং উনি অনেক কিছু এত সরলীকরণ করে চিন্তা করেছেন যেটা আমি পড়তে পড়তে মজাও পাচ্ছিলাম, যে অবস্থাটা এরকম, যথাসময়ে যদি ঘোষণাটা আরো স্পষ্ট হতো, কিছু একটা হতো, তাহলে দ্রুতই স্বাধীনতার জায়গাটা যেন চলে যেত। এটা বোঝার জন্য বিষয়টা বললাম। তার এই একটা দিক আমি বলছি, মানে প্রচুর অনেকগুলো দিক আছে। তারপরে যেমন উনি কলকাতায় ওইখানে থাকার পরে দেখছেন যে মুক্তিযুদ্ধে অব্যবস্থাপনা অনেক কিছু নাকি নাই, উনি ওনার ভাষায় মনে করছেন, বা পর্যাপ্ত গোলাবারুদ পাচ্ছে না, এরকমের এই হতাশজনক অবস্থা। কিন্তু সেইখানে আমরা একটু মিলাচ্ছিলাম, আমরা যারা বলি যে এই মুক্তিযুদ্ধ হচ্ছে অ্যাকচুয়ালি গণমানুষের সংগ্রাম ছিল, একটা গণযুদ্ধ ছিল, সাধারণ মানুষের অংশগ্রহণই বেশি ছিল, সেই প্রমাণ আমি আরো পাচ্ছি যে উনি ওইখানে বসে যাই ভাবুক না কেন, বাংলাদেশে কিন্তু মুক্তিযুদ্ধ চলমান এবং চলছে। অর্থাৎ এই জায়গাগুলো আমি দেখলাম যে ওনার বিবেচনা করলে এটা দেখা যায়। আর আমার কাছে মনে হয়েছে যে একজন সমরবিদ তিনি যদি প্রকৃতপক্ষে ইতিহাস চর্চা করতে চান, তাহলে যা ঘটে সেটাই ঘটেছে, এবং আমার কাছে অনেক কিছু অপ্রয়োজনীয় মনে হয়েছে। এবং এটাকে আমি এক পেশাও বলতে চাই না, আমি বলি যে এটা আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা হলো যে একজন সমরবিদ তিনি আমাদের একটা অন্যতম প্রধান দায়িত্ব ছিলেন, কিন্তু ওনাদের ভাবনাটা কেমন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে একটু ফ্ল্যাশব্যাক করে নিজেদের ভাবনাও রাখতে চাই যে আমরা রাজনৈতিক কর্মীরা যেভাবে সামগ্রিক বিবেচনা করি, ওনাদের বিবেচনাটাও এরকমের থাকে না। হ্যাঁ, এটা একটা দিক। আর একটা দিক আমি মনে করি যে নিঃসন্দেহে সেটা কিছু আমাদের শিক্ষণীয় আছে, যে যেমন হয়তোবা না, যেমন বিশেষ করে আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা তো আর একটা বিপ্লবের স্বপ্ন দেখি এবং আমরা বলি যে মুক্তিযুদ্ধকে আর একটা নবপর্ব অতিক্রম করতে হবে। সেই জায়গার প্রস্তুতি পর্বে উনি হয়তো সমরবিদের বিবেচনায় যে অব্যবস্থাপনার কথা বলেছেন, কিন্তু আমি দেখতে চাই যে যারা বাইরের থেকে আসেন, আমি একটা বাইরের লোকই বলি, রাজনীতির বাইরের মানুষ তো, তারা আরো রাজনীতিবিদদের কি গোছালো ব্যবস্থাপনা দেখতে চান। আমি সেই জায়গাটাকেই মূলত এই বইয়ের প্রধান জায়গাগুলো দেখতে চাই। আরেকটা শেষ কথা বলি, যে বইটাকে নিয়ে যে তর্ক বিতর্ক হচ্ছে, আমার কাছে খুবই অপ্রয়োজনীয় মনে হচ্ছে। যে পয়েন্টটা কি হয়েছে, বরঞ্চ এই কথাটা আসা দরকার। আমি একটু আগে যেটা বললাম, এটা তো গণমানুষের যুদ্ধ ছিল, ওনারও কথায় কিছু আছে, আমার হয়তো সময় হবে না, সেদিকে যাচ্ছি না। এবং মুক্তিযুদ্ধ হয়তো উনি ৭১ বলতে চাইছেন, কিন্তু ৭১ বললে শুধুমাত্র তো ৭ই মার্চ না, শুধুমাত্র ২৬শে মার্চ না, এইটার যে ২০০ বছর ব্রিটিশ বিরোধী সংগ্রামের কালমিনেশন হয়ে এখানে হয়েছে, এবং তার অনেকগুলো দিক ছিল। এবং যদি ওইটা নাও বলি, তার মানে কি বলবো, যে ৭০-এর নির্বাচনের আগে যে কতগুলো সংগ্রাম, আইব্রদি সংগ্রাম, ৬৬, ৬৯,
70, এইখানে মানুষের যে সংগ্রাম, এইগুলো বাদ দিয়ে সাদা চোখে যেটা দেখেছে, এইটাকে আমার কাছে মনে হয়েছে এইটাকে প্রকৃতপক্ষে এই ধরনের সমরবীর যদি ইতিহাস চর্চা করেন এবং আমরা যদি সেই ইতিহাসের মধ্যে ঢুকে যে ওইখান থেকে নির্যাস নিয়ে আসার চেষ্টা করি, সেটা একটা ভুল কাজ করবো। এইটা না যাওয়া উচিত আমার কাছে মনে হয় আর কি। আমারও মানে আমার ধারণা যে আপনি অনেকগুলি বিষয় কভার করেছেন। আমি একটি বিরতি নিচ্ছি, বিরতির পর নাবিল ভাই আপনার কাছে যখন ফিরবো তখন আপনার কাছে জানতে চাইবো যে ঢাকা সফরের সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে একটি দীর্ঘ বৈঠক করেছেন এবং অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই বিষয়টিকে আপনি একজন সংসদ সদস্য হিসেবে, আওয়ামী লীগের একজন হিসেবে যিনি সংসদের বাইরে আছেন, তার বিষয়টি আপনি কিভাবে দেখছেন সেটি আপনার কাছে জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। আজকের বাংলাদেশ সৌজন্যে গ্রামীণ ফোন। ওই তেরপল দে রাইকা দে। এই ফকফকা রোদের মধ্যে তেরপল, তেরপালটা মনে হয় নতুন কিনছে। ম্যাজিক দিয়ে হেলে চাচা, বৃষ্টি হইব তুমি জানলা কেমনে? আরে ইন্টারনেট হাতে তো দুনিয়ার সাথে। এই দেখো, ইন্টারনেট থাকলে শুধু আকাশের খবরই না, যখন তখন যেখানে সেখানে এক চাপে দুনিয়ার সব খবর পাওয়া কোনো ব্যাপারই না। খরচ সারাদিন মাত্র 1 টাকা। সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতেই গ্রামীণ ফোন নিয়ে এলো 1 টাকায় সারাদিন ইন্টারনেট। ডায়াল করুন *500*11*1#। চলো বহুদূর, গ্রামীণ ফোন। ইন্টারনেট হাতে তো গাড়ির কাগজগুলো দেখে কি ব্যাপার, আপনি এরকম চোরের মতো কাগজ দেখাচ্ছেন কেন? দেখি ভিতরে কি আছে। ভাই, এইসব ক্ষেত্রে বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট হলেও না হয় চললো, কিন্তু সামনে যে বাড়িটা বানাচ্ছেন সেখানে কেটে চলবে? বাড়ি নির্মাণের ক্ষেত্রে ভেতরের জিনিস মানে সিমেন্ট কিনতে হবে সেরাটা। এই কাজে দেশি বিদেশি পরীক্ষার নাম্বার 1 ক্রাউন সিমেন্ট, পরপর 2বার রপ্তানিতে স্বর্ণপদক প্রাপ্ত বাংলাদেশি গ্লোবাল সিমেন্ট। ঠিক আছে জিনিসটা? আবার এসে গেল হেয়ারকোড বাইক ধামাকা। এখন হেয়ারকোড অথবা হেয়ারকোড অ্যাক্টিভ কিনলেই থাকছে ধামাকা বাইক জেতার সুযোগ। অংশগ্রহণের জন্য স্ক্র্যাচ কার্ডের ইউনিক নাম্বারটি এসএমএস করুন 4636 নাম্বারে। বিশাল বড় ক্যানভাসটায় কখনোই আঁকতে পারতাম না, মন খুলে কিছু করতেও পারতাম না। সেদিন থেকেই চাইতাম স্বাধীনতা, নিজেদের একটি বাড়ি। নিজের বাড়ির স্বাধীনতার জন্য হোম লোন নিয়ে পাশে আছে আইটিএলসি। ছড়িয়ে দিচ্ছে হ্যাপিনেস সবার মাঝে। আইটিএলসি, ফাইন্যান্সিং হ্যাপিনেস। বাংলাদেশ নৌবাহিনীতে 2015 ব্যাচে অফিসার ক্যাডেটদের ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। 3 বছর মেয়াদী আন্তর্জাতিক মানের পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি সকল ক্যাডেটগণকে শাখা অনুযায়ী বিএসসি অনার্স, বিবিএ অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হবে। বাংলাদেশ নৌবাহিনী, শান্তিতে, সংগ্রামে, সমুদ্রে দুর্জয়। হ্যাঁ ভাই, যেখানে সেখানে বেচতে কিনতে এলো এক দুরন্ত মাধ্যম, এখানেই.com। ম্যাক্সিমাস আইএক্স। নাসির গ্লাসওয়্যার, একটি শিল্প সাম্রাজ্যের উন্নতির ইতিহাস। বাংলাদেশের সর্বপ্রথম ও একমাত্র উন্নত বিদেশি প্রযুক্তিতে অত্যাধুনিক মেশিনে তৈরি নাসির গ্লাসওয়্যার। নাসির গ্লাসওয়্যারের বিভিন্ন পণ্য সামগ্রী বাংলাদেশের ঘরে ঘরে সমাদৃত। নাসির গ্লাসওয়্যার, নাসির গ্রুপের একটি প্রতিষ্ঠান। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উন্নত কেরিয়ার, উচ্চশিক্ষা, নির্ভরযোগ্য বিদ্যাপীঠ। ব্যবসায় প্রশাসন, আইন, ফার্মেসি, ইংরেজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন সহ বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করে আপনিও করতে পারেন আকর্ষণীয় কেরিয়ার। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধান ছাড়াও ডিআইইউতে রয়েছে সমৃদ্ধ ল্যাব ও লাইব্রেরি। 19 বছর ধরে উচ্চশিক্ষা প্রসারে এগিয়ে চলছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। হ্যাঁ ভাই, যেখানে সেখানে বেচতে কিনতে এলো এক দুরন্ত মাধ্যম, এখানেই.com।
কেনা বেচা করুন যে কোনো কিছু বিক্রয়.com, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। খালি তুত্তুর করিস, বলছিলাম চেক করে নে। চাইলাম কালার টিভি, এটা কি দিলেন কেন? কালার টিভি কোনো সমস্যা? অনেক সমস্যা, সব চ্যানেল ব্ল্যাক এন্ড হোয়াইট। কি কয়? ব্ল্যাক এন্ড হোয়াইট কি কোনো কালার না? আর বডি কালার হলুদ পছন্দ না হলে আরো কালার আছে। হ্যাঁ, মেরুন, গোল্ডেন, পার্পল, আর এই যে রেইনবো কালারের টিভি একদম লেটেস্ট। এক কাজ করেন, চেঞ্জ করে নেন। চেঞ্জ কর। আরে এটা তো বডি কালার। এই ছোট ভাই, আস্তে। কালার টিভি চাইছেন, কালার দিছি। বডি কালার না পিকচার কালার এসব তো বলেন নাই। বলছে বলেন ভুলভাল না বুঝিয়ে আগেই ক্লিয়ার করে বলা উচিত ছিল। এক্স্যাক্টলি, চাওয়া পাওয়ার হিসাব ক্লিয়ার কাট থাকাই ভালো। যে কোনো লোকাল অপারেটরে 7 দিন 24 ঘন্টা কথা বলুন, 100 মিনিট মাত্র 65 টাকায়। চলো বহুদূর, গ্রামীণ ফোন। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব কাজী নাবিল আহমেদ ঢাকা সফরের সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বেগম জিয়ার সাথে সাক্ষাৎকারের বিষয়টি আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে কিভাবে দেখছেন? বেগম খালেদা জিয়া একটি বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপারসন, সেই হিসেবে যে কোনো দেশের সফররত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তিনি বিগত প্রধানমন্ত্রী তিনি ছিলেন, তার সাথে সাক্ষাৎ করতেই পারেন মত বিনিময় করার জন্য। এই বছর নির্বাচনে আসেননি, ভবিষ্যতে আবার নির্বাচনে আসতে পারেন, সেজন্য তারা যে কোনো সময় ডায়ালগ ওপেন রাখতে পারে, আলাপ করতে পারেন। এবং উনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেছেন যে এখানের মধ্যে সব আসলে বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলির একটি, সেই দলটি আসেনি, সেই প্রসঙ্গটিও নিশ্চয়ই আসছে। এটা আপনাদের জন্য একটু অস্বস্তিকর না? না, আমরা তো এটাকে গুরুত্ব অবশ্যই দিই। আমরা তো চেয়েছিলাম বিএনপি নির্বাচনে আসুক, বিএনপি নির্বাচনে আসেনি। শিনজো আবে যদি গণতন্ত্রের উপর গুরুত্ব দিয়ে থাকেন খালেদা জিয়ার সাথে, আমরা গুরুত্ব দিয়েছিলাম। 5ই জানুয়ারিতে একটি সর্বদলীয় সরকার গঠন করা হয়েছিল, বিভিন্ন দল থেকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছিল, বিএনপিকেও মন্ত্রিসভা অফার করা হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ অফার করা হয়েছিল। বিএনপি আসলে আমরা অবশ্যই খুশি হতাম, কিন্তু বিএনপি সেই নির্বাচনে তারা আসেনি। আশা করবো তারা ভবিষ্যতে যে নির্বাচন হবে তারা যেন অবশ্যই সেই নির্বাচনে আসেন। মনিয়াপা মাথা নাড়ছেন, মনিয়াপা নিশ্চয়ই এই প্রসঙ্গে কিছু বলবেন। মনিয়াপা যদি ছোট করে এই প্রসঙ্গে কিছু বলেন। আপনার জন্য আমার একটা অরিজিনাল প্রশ্ন ছিল, আপনার অনুমতি নিয়ে সেই প্রশ্নটা একটু আপনাকে বলতে চাই। সেটি হচ্ছে যে সাদেক হোসেন খোকা নেতৃত্বাধীন কমিটি ভেঙে গত 18 জুলাই দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক করে ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি গঠনের উদ্দেশ্য কতটা পূরণ হয়েছে সেটা যদি আপনি বলেন। আপনি এই প্রসঙ্গ নিশ্চয়ই একটু বলবেন, বলতে চাইবেন। আমি এটা বলতে চাই এই জন্য যে সেদিন আমরা, আমাদের যদি ভুল না হয়, সেদিন বর্তমান যে গৃহপালিত বিরোধী দল আছেন ওনারা জনাব বেগম রওশন এরশাদ, উনি কিন্তু ঠিক আগে গিয়ে পৌঁছেছেন। পৌঁছার পরেও কিন্তু জাপানের প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ করেননি। ওনাদেরকে বসিয়ে রেখে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন দীর্ঘক্ষণ, যেটা আপনি বললেন। এবং এখানে আরও যে কথাটা, পরবর্তীতে এরশাদ এবং রওশন এরশাদ গিয়েছেন, এরশাদ সাহেবকে ঢুকতে না দিয়ে শুধু রওশন এরশাদের সাথে কথা বলেছেন। এবং বেগম খালেদা জিয়াকে ওনারা এইটুকু বলেছেন যে বড় দুটো দল ছাড়া, বড় দল ছাড়া নির্বাচন হয় না, সামনে আমরা চাইবো যে সুষ্ঠু সংলাপ হোক, সংলাপে আরেকটা নির্বাচন হোক। এইটা একটা দেশের মানে প্রধানমন্ত্রীর কাছে আমরা অনেকটা পেয়েছি। এবং আওয়ামী লীগ এত ঢাকঢুল পিটিয়ে ওনাদের নিয়ে আসছে, এটা আনবে, এটাই স্বাভাবিক, সরকার যে আনবে। কিন্তু আমরা আমাদের অ্যাচিভমেন্ট আমরা ক্যারি করতে পেরেছি। এটাতে আপনারা অনেক খুশি হয়েছেন? অনেক খুশির বড় কথা না, একটা সমস্ত বিশ্ব জানে বাংলাদেশের অবস্থানটা, এবং তারা সেই অবস্থানে যে অটল। এবং বর্তমান বিশ্বের এমন একটা দেশ বিশ্ব ছাড়া চলতে পারে না, এবং সেই যে চলতে পারে না এটা কিন্তু বাংলাদেশ এখন প্রুভ করছে। বাংলাদেশের এখন যে অবস্থা এটাই প্রমাণ করে দেয় যে সমস্ত বিশ্ব যা চাইছে, এটা যদি আওয়ামী লীগ সমর্থিত এই সরকার যদি না মেনে নেয়, তাদের ভবিষ্যৎ যে আগামী দিন ভীষণ অন্ধকার। এবং সেইখানে আমি মনে করি আজকে আপনার কথা মতো এবং অনেকের কথা মতো আমরা খুব খারাপ অবস্থায় আছি, দুর্বল অবস্থায় আছি। আমি মনে করি, আমি অনেক সময় কথা টকশোতে দেখি, আজকে বলেন নাই, আমি মনে করি আমাদের চেয়ে আমরা যদি 10 গুণ খারাপ অবস্থায় থাকি, আওয়ামী লীগ 90% 90 গুণ খারাপ অবস্থায় আছে আমাদের চেয়ে। সেই জন্য আমরা, এবং যখন যারা আসতেছে কিছুদিন আগে, আর আগেও আমার মনে হয় আপনারা দুইজনই খুব ভালো অবস্থানে আছেন। হ্যাঁ, সুষমা স্বরাজ এসেছিলেন, ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী, সেখানে আমরা দেখেছি বেগম জিয়া সেখানে দেখা করতে গিয়েছিলেন, হোটেলতে অনেকক্ষণ বসেছিলেন। দেখা করতে যেতেই পারে, কারণ এর আগেও বেগম জিয়া ওখানে গিয়ে তাদের সাথে একটা হৃদ্যতা থাকতেই পারে, এক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে, কিন্তু রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করেন নাই, থাকতেই পারে। রাষ্ট্রপ্রধানের সাথে সেদিন হরতাল ছিল, আপনি জানেন, রাষ্ট্রপ্রধান না প্রেসিডেন্ট সেই দেশে, সেদিন হরতাল ছিল। হরতাল থাকা অবস্থায় বেগম জিয়া বলেছিলেন যে আমার নিরাপত্তা কে দিবে,
সেদিন কিন্তু সেই তৎকালীন সরকার তার নিরাপত্তার কথা বলতে পারে না যে আমি দিব নিরাপত্তা। সেদিন যদি এই কথাটা বলতে পারতেন নিরাপত্তা কে দিবে সেটা আমি জানি না সরকারের কাছে গিয়েছে কিনা। আমার কথা হলো অর্ধেক বললে আর অর্ধেক তো খারাপ দেখা যায়। তো এখন আমি যেটা আপনি প্রশ্ন করেছেন, গত 2 মাসও হয় না, 18 তারিখ আসলে 2 মাস হবে। মহানগর বিএনপি একটা নতুন কমিটি হয়েছে। সাদেক হোসেন খোকা বহুদিন একটা কমিটিতে ছিলেন, উনি এই দলটা গুছাতে পারেন নাই। আমাদের অনেক যে ওয়ার্ডগুলো 100টা ওয়ার্ড, অনেক 17 বছর 15 বছর কমিটি হয় নাই, এটাও আপনারা বিভিন্ন পত্রিকায় আমরাও দেখেছি, আপনারাও জানেন। তো সেই জায়গায় একটা কমিটি 1.5 মাসে তো আর পূর্ণাঙ্গ করা সম্ভব না। তবে যেভাবে যে গতিতে কমিটি হচ্ছে আমরা মনে করি ভবিষ্যতের জন্য ভালো কিছু হবে, ভবিষ্যতে ভালো কিছু আপনারা আশা করছেন। ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারি, আমরা জানি যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটি বিচারকদের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় একটি কমিটি ঘোষণা করেছে, আপনি সেই কমিটিতে যোগ দিয়েছেন কিনা সেটা? না, আমি যোগ দিইনি, বাট আমি যোগ দিতে খুবই আগ্রহী। তবে এর আগে আমি একটি মনীয় ব্যাপার গৃহপালিত বিরোধী দল শব্দটার ক্ষেত্রে বলছি যে এর আগে ওনারা তো বিরোধী দলে ছিলেন, ওনারা কি করেছেন না বলছি সেটা আমি। আপনারা নিষিদ্ধ পল্লী শব্দটা সংসদে নিয়ে আসছেন, আপনারা কবি হেলাল হাফিজের একটি অনবদ্য কবিতা, হ্যাঁ, একটি সমাজ বিপ্লবের কবিতাটাকে বাজে কনটেক্সটে আপনারা প্রডিউস করেছেন এবং খুব উদ্দেশ্যপ্রণীত ভাবে। তো সেটা হলো সেই বিরোধী দল, তার থেকে তো এই বিরোধী দল অনেক ভালো, নো ডাউট। আর সেটা ঘরে পালিত হোক বা বনে পালিত, সেটা গৃহপালিত কিনা এটা তো বোঝা যাবে পরে, কিন্তু ওইটার থেকে অবশ্যই ভালো, কারণ অ্যাটলিস্ট এই খারাপ শব্দগুলো তো আমাদের সংসদে আসছে না, রেকর্ডে থাকছে না। সংসদে 71 থেকে দেখেন অনেক খারাপ শব্দ, ওনার দলের এত খারাপ হয়নি মনে হয়। আর ওনার দলের নেত্রী দেশের একটি অবমাননাকর কাজ কিন্তু এর আগে করেছিল, সেটি হচ্ছে ভারতের রাষ্ট্রপ্রধান যখন আসলো, যেটা আপনি বললেন, সেদিন হরতাল দিয়েছে, দেখা করেনি। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন আসলো, বিং আ 2 টাইম 3 টাইম প্রাইম মিনিস্টার, কিন্তু আপনি এই কথা বলছেন ব্রেক করে, কিন্তু সাহেব ভাই আপনি এই কথা যখন বলছেন তখন এই কথাও তো সত্য যে আপনি বিরোধী দলের যে নেত্রী আছেন তার থেকে আসলে গুরুত্ব পাচ্ছেন যিনি আসলে বিরোধী দলের নেত্রী বা সংসদ নেত্রী কোনোটাই নন, তিনি গুরুত্ব পাচ্ছেন। বেগম জিয়ার গুরুত্ব এখনো রওশনের সাথে গুরুত্ব চেয়ে বেশি, সেটি তো সেটা ঠিক সেভাবে বোঝা যাচ্ছে না আসলে। এখন সাবেক প্রাইম মিনিস্টার হিসেবে অবশ্যই তার একটা অ্যাক্সেস থাকতে পারে, সেখান থেকে হয়তো বা ওনারা কথা বলেছেন। আমরাও তো চাই সব দলের সাথে এসে দেখা করুক, বাম দলের সাথেও দেখা করুক, সেটাও তো চাচ্ছি আমরা। আপনি সেটিকে এরকমই মনে করছেন। আমি আবার প্রিন্স ভাই আপনার কাছে আসি। সরকারি দলের অবস্থান স্পষ্ট, আগামী নির্বাচনের জন্য বিএনপি জোটকে মাঠের আন্দোলনে মানে সফল হতে দেয়া যাবে না। এই ক্ষেত্রে সরকারি দলের এই পর্যন্ত সফলতা কতদূর যে মাঠের আন্দোলনে বিএনপিকে খুব সফলতা না পেতে দেওয়া? না, আমার মনে হয় দেখুন, এইটা তো কোনো গণতন্ত্রের ভাষা না। যদি আপনি যেটা বললেন আর কি, যে এইটা হলে এটা কোনো গণতন্ত্রের ভাষা না, এটা হতেই পারে না। বরঞ্চ যদি দেখা যায় মানে সেটাই বরঞ্চ উচিত ছিল যে এই সরকার কি পজিটিভ কাজগুলো করছে যদি সে দেখাইতে চায়। যেমন ধরুন, আমাকে যদি বলেন যে বাংলাদেশের সামনে একটা বড় প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা, গণতন্ত্রের প্রশ্ন। গণতন্ত্রের প্রশ্ন কিন্তু নির্বাচনকে বাদ দিয়ে না। যে সংসদ নির্বাচিত হয়েছে 154 জন, মানে আমরাই ভোট দিতে পারিনি, নির্বাচিত হয়ে গেল, সুতরাং এইটাকে জোর জুলুম করার ব্যাপার না। কিন্তু আবার হুটহাট করে কাল পরশু নির্বাচন, সেটাও সমাধান না। যেটা আমরা অনেকদিন ধরে বলছি যে এইবার নির্বাচনের অনেকগুলো অভিজ্ঞতা আমাদের হয়েছে। সাম্প্রদায়িক প্রচার প্রচারণা ব্যাপকভাবে আমরা দেখলাম পেশি শক্তি, অর্থ শক্তির খেলা আমরা দেখলাম প্রশাসনিক কারসাজিও আমরা দেখলাম এই যে না ভোট না থাকার কারণে মানে অন্যরা না দাঁড়াইলেও জিতা হয়ে যাচ্ছে। আমরা দেখলাম নির্বাচিত হওয়া মানে 5 বছরের জমিদারতন্ত্র প্রতিষ্ঠা হলো, সুতরাং রিকল সিস্টেমের বিষয়টা চলে আসছে। আমরা দেখলাম স্থানীয় সরকার পরিষদ শক্তিশালী হচ্ছে না, অল্প পার্সেন্ট ভোট পেয়ে জিতে যাচ্ছে। এমনকি ইন্ডিয়াতে 31% ভোটে মোদি জিতে গেল। ওই দেশেও কিন্তু আলোচনা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি আসবে কিনা। অর্থাৎ গণতন্ত্রের এই যে উন্নততর ধারার, সে আলোচনা কিন্তু তারা করলো না। আমরা দেখলাম সাম্প্রদায়িক শক্তি, সেই রাজনীতি এখনো নিষিদ্ধ হলো না। 71 ঘাতকদের বিচারের ব্যবস্থাটা হয়নি, বরঞ্চ সাম্প্রদায়িক শক্তিকে কোলে টেনে নিয়ে আসা, নির্বাচনে তাদের ভোট ব্যাংক কিভাবে নেওয়া যায় সেই কাজগুলো দেখছি। আমরা দেখছি ঘুষ, দুর্নীতি, লুটপাট, এটার ব্যাপকতা মোটেই কমে নেই। সুতরাং সরকারের সেই জায়গাটায় আমার কোনো পজিটিভ তো আমি দেখি না, বরঞ্চ এমন কতকগুলো আইন কানুন সে নিয়ে আসছে। আমি সময়ের অভাবে বলছি না, যেমন এই যে কি বলবো, যে কথা বলার স্বাধীনতা, যে সম্প্রচার আইনের মধ্য দিয়ে, এমনকি এই যে আইন নিয়ে কথা বলছেন, এই সামগ্রিক বিষয় যেটা নিয়ে আসছে সেইটার জন্য গণতন্ত্রের জন্য কোনো শুভকর না। বরঞ্চ ক্ষমতায় থাকতে গেলে জনগণের সম্মতি নিয়েই ক্ষমতায় থাকতে হবে এবং বাস্তব
বা পরিস্থিতি বিবেচনা করে দেশের অগ্রগতি করার জন্য একটু আগে যে কথাগুলো বললাম এই কাজগুলো করতে, আমরা তার লেশ মাত্র এই সরকারের জায়গায় দেখতে পাচ্ছি না। সুতরাং এই জায়গাটা না করে সে যদি ক্ষমতায় থাকতে চায়, তা কিন্তু তার যদি বলি যে ওই ডান্ডার শক্তিতেই ক্ষমতায় থাকতে হবে এবং স্বৈরতান্ত্রিক প্রবণতা ডেভেলপ করবে, যেটা দেশের জন্য মঙ্গলকর হবে না, বরঞ্চ অন্যরা যে অপশক্তি আমাদের দিকে কি বলবো সবল মারার জন্য তাকিয়ে আছে তাদেরকেই পথ করে দেবে, সেইখান থেকে ফিরে আসা দরকার বলে আমার মনে হয়। কাজী নাবিল আহমেদ, আমি সংসদ যে কার্যক্রম সেটা নিয়মিত দেখি এবং আমি খবর রাখি, কিন্তু সংসদে আমরা যে যা দেখছি সংসদ সদস্যরা বেশিরভাগ সময় যে কাজগুলি প্রিন্স ভাই যেরকম বলছেন যে স্থানীয় প্রশ্নের হওয়া উচিত, কোথায় বিদ্যুৎ, কোন গ্রামে বিদ্যুৎ থাকছে না বা কোন গ্রামে একটি ব্রিজ দরকার, একটা সেতু দরকার বা রাস্তা দরকার, সেসব বিষয়গুলি নিয়েই সংসদে আলোচনা বেশি হচ্ছে, কিন্তু রাষ্ট্রের নীতি কি হবে, রাষ্ট্রের উন্নয়নে কি হবে সেগুলি নিয়ে আলোচনা আমরা আসলে কম দেখছি বা সংসদ সেভাবে কার্যকর হচ্ছে কিনা। একজন সদস্য হিসেবে আপনি কি বলবেন? আমরা একটা বিরতি নিয়ে আপনার কাছে সেই বিষয়ে জানতে চাইব। আজকের বাংলাদেশ সৌজন্যে গ্রামীণ ফোন। কালি তুত্তুর করিস, বলছিলাম চেক করেন। চাইলাম কালার টিভি, এটা কি দিলেন কেন? কালার টিভি কোনো সমস্যা? অনেক সমস্যা, সব চ্যানেল ব্ল্যাক এন্ড হোয়াইট। কি কয়? ব্ল্যাক এন্ড হোয়াইট কি কোনো কালার না? আর বডি কালার হলুদ পছন্দ না হলে আরো কালার আছে। হ্যাঁ, মেরুন, গোল্ডেন, পার্পল, আর এই যে রেইনবো কালারের টিভি একদম লেটেস্ট। এক কাজ করেন, চেঞ্জ করে নেন। এই চেঞ্জ কর। আরে এটা তো বডি কালার। এই ছোট ভাই আস্তে, কালার টিভি চাইছেন, কালার দিছি। বডি কালার না পিকচার কালার এসব তো বলেন নাই। বলছে বলেন ভুলভাল না বুঝিয়ে আগেই ক্লিয়ার করে বলা উচিত ছিল। এক্স্যাক্টলি, চাওয়া পাওয়ার হিসাব ক্লিয়ার কাট থাকাই ভালো। যে কোনো লোকাল অপারেটরে 7 দিন 24 ঘন্টা কথা বলুন, 100 মিনিট মাত্র 65 টাকায়। চলো বহুদূর, গ্রামীণ ফোন। কেনাবেচা করুন যে কোনো কিছু বিক্রয়.com, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। বিশাল বড় ক্যানভাসটায় কখনোই আঁকতে পারতাম না, মন খুলে কিছু করতেও পারতাম না। সেদিন থেকেই চাইতাম স্বাধীনতা, নিজেদের একটি বাড়ি। নিজের বাড়ির স্বাধীনতার জন্য হোম লোন নিয়ে পাশে আছে আইটিএলসি। ছড়িয়ে দিচ্ছে হ্যাপিনেস সবার মাঝে। আইটিএলসি, ফাইন্যান্সিং হ্যাপিনেস। ম্যাক্সিমাস আইএক্স। আপনি জানেন কি, শুধু এক বাটি নেসলে কোকো ক্রাঞ্চ থেকে পেতে পারেন 2 স্লাইস রুটির ফাইবার। নেসলে কোকো ক্রাঞ্চ, স্কুলে এগিয়ে যাওয়ার শক্তি। ফ্রম নেসলে। আমরা সবাই আছি জীবনের কাছে কাছে, সুন্দর আগামীটা তারা গড়বে। Tiger drink, recharge yourself. ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উন্নত কেরিয়ার, উচ্চশিক্ষা নির্ভরযোগ্য বিদ্যাপীঠ, ব্যবসায় প্রশাসন, আইন, ফার্মেসি, ইংরেজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন সহ বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করে আপনিও করতে পারেন আকর্ষণীয় কেরিয়ার। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধান ছাড়াও ডিআইইউতে রয়েছে সমৃদ্ধ ল্যাব ও লাইব্রেরি। 19 বছর ধরে উচ্চশিক্ষা প্রসারে এগিয়ে চলছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ম্যাক্সিমাস আইএক্স। আপনি জানেন কি, শুধু এক বাটি নেসলে কোকো ক্রাঞ্চ থেকে পেতে পারেন 2 স্লাইস রুটির ফাইবার। নেসলে কোকো ক্রাঞ্চ, স্কুলে এগিয়ে যাওয়ার শক্তি। ফ্রম নেসলে। ওই তেরপল দিয়ে রেখে দে। এই ফকফকা রোদের মধ্যে তেরপল। তেরপলটা মনে হয় নতুন কিনছে। ম্যাজিক দেখাইলে চাচা, বৃষ্টি হইব তুমি জানলা কেমনে? আরে ইন্টারনেট হাতে তো দুনিয়ার সাথে। এই দেখো, ইন্টারনেট থাকলে শুধু আকাশের খবরই না, যখন তখন যেখানে সেখানে এক চাপে দুনিয়ার সব খবর পাওয়া কোনো ব্যাপারই না। খরচ
খরচ সারাদিন মাত্র 1 টাকা। সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতেই গ্রামীণ ফোন নিয়ে এলো 1 টাকায় সারাদিন ইন্টারনেট। ডায়াল করুন *500*11#1#। চলো বহুদূর, গ্রামীণ ফোন। ইন্টারনেট হাতে তো দুনিয়ার হাতে। ফিরলাম আজকে বাংলাদেশে। নাবিল ভাই, সংসদ সদস্যদের দায়িত্ব এবং সংসদে যা চলছে সে সম্পর্কে আপনার কাছে জানতে চাইছিলাম। আপনি এই সংসদে আইন প্রণয়নের বাইরে শুধু নিজের সংসদীয় এলাকার ছোটখাটো সমস্যাগুলি নিয়ে আলোচনা বেশি হচ্ছে কিনা? এটা একটা প্রথাগত রয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে শুরু থেকে, এবং অন্য দেশেও এটা কিন্তু আছে যে টিপ ও'নিল যে আমেরিকান স্পিকার ছিলেন তিনি বলতেন অল পলিটিক্স ইজ লোকাল। সংসদ সদস্যদেরকে অবশ্যই কিন্তু প্রথমে তাদের স্থানীয় রাজনীতি ঠিক রাখা প্রয়োজন হয়, তাদের এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্রামীণ উন্নয়ন, অন্য উন্নয়ন সবকিছু, স্কুল, কলেজ, হাসপাতাল করতে হয়। আপনি যদি দেখেন একটা যে কোনো দেশেই সংসদ সদস্যের প্রধান দায়িত্ব থাকে তার এলাকাতে সে কি নিয়ে আসতে পারলো। বাংলাদেশ এটা কোনো বাইরে না, এটা আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টির কোনো বিষয় না। সংসদ সদস্য নির্বাচিত হতে হয় মানুষের প্রতিশ্রুতি দিয়ে, উন্নয়নের কথা বলে। তাদের অবশ্যই দায়িত্ব জাতীয় ইস্যুতে কথা বলার জন্য। অনেক সংসদ সদস্যই সেই কথাগুলো বলার চেষ্টা করেন বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন পলিসিতে। তো আমি আশা করবো এই প্রবণতা আরো যাতে সামনে বৃদ্ধি পায়। কিন্তু তার সাথে স্থানীয় সরকারকে শক্তিশালী করার ব্যাপারটিও কি আপনাদের মাথায় থাকবে? স্থানীয় সরকার তো শক্তিশালী করা হয়েছে, নির্বাচিত উপজেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে, মাথার উপরে এমপিরা বসে আছেন সবাই। এমপিরা তো সবার উপরে অবশ্যই থাকবে, কারণ জাতীয় সংসদ যেহেতু আছেন। তো আমাদের সংবিধান অনুসারে স্থানীয় সরকার প্রশাসন খুব স্বাধীন হওয়ার কথা। আমাদের স্থানীয় সরকার ইতিমধ্যে স্বাধীন আছে, কারণ উপজেলা পরিষদে কিন্তু সরকারি প্রচুর মালামাল সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান হন তিনি কিন্তু সেই দায়িত্বগুলো পালন করছেন, যেগুলো আবার কিছু দিয়ে দেওয়া হয়েছে সংসদ সদস্যদের হাতে, সেগুলো সংসদ সদস্যরা সেই কাজগুলো করছেন। আমরা আশা করবো যে এটা বজায় থাকবে। মনিয়াপা, আপনার কাছে আমরা আপনার শেষ বক্তব্যের কথা আমি সবসময় প্রায়োরিটি জানতে চাই যে এই মুহূর্তে আসলে কি করা উচিত সরকারের গণতন্ত্র বাঁচানোর জন্য, মানুষকে রক্ষা করার জন্য, এবং সার্বিকভাবে আপনার কি সাজেশন থাকবে প্রায়োরিটি? থ্যাংক ইউ আপনার আলোচনা সবাই আমাকে ডাকার জন্য, অংশগ্রহণের জন্য, এবং সবশেষে প্রশ্নটার জন্য। এই মুহূর্তে গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য প্রথমেই উচিত একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে বর্তমান সরকার ক্ষমতা দিয়ে পদত্যাগ করা এবং আগামী 90 দিনের মধ্যে নির্বাচন করা সকল দলের অংশগ্রহণের মাধ্যমে। এর বিকল্প কিছু হতে পারে না। যদি বাংলাদেশের গণতন্ত্র টিকে থাকতে চায়, টিকে রাখা যদি সম্ভবপর, রাজনীতিবিদরা মনে করেন, বিশেষ করে সরকারি দলের রাজনীতিবিদরা যদি মনে করেন যে আমরা আর কোনো রক্তক্ষরণ চাই না, আমরা আর এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সত্যিকার অর্থে কথায় না বড় হয়ে কাজে বড় হতে চাই, তাহলে এই মুহূর্তেই এই মুহূর্তেই তাদের পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা দেওয়া উচিত। আপনি কোনটাকে? আসলে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে জনগণ কি চাচ্ছে এটা জনগণরা দেখাতে পারছে না। এটাকে অমর্ত্য সেন খুব সুন্দর করে বলছে, ডিসএনগেজ টলারেন্স, যে জনগণ এনগেজড হচ্ছে না। আমি চাচ্ছি একটা ভোট হোক, আমি ভোট দিতে চাচ্ছি, কিন্তু এটার জন্য আমি আন্দোলন করব, সরকারকে প্রেশারাইজ করব, এটা তারা ফিল করছে না। আর গণতন্ত্র দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ব্যালট গণতন্ত্র, যেটা আমাদের দেশে অনেকটা ফেইল হয়ে গেছে আফটার 5 জানুয়ারির পরে, আর একটা হচ্ছে ডিসকাশন ডেমোক্রেসি, দেশের স্বার্থ নিয়ে, রাষ্ট্রীয় স্বার্থ নিয়ে সমস্ত কনসার্নের সাথে ডিসকাস করতে হবে। বাংলাদেশে ডিসকাসটা হচ্ছে না, এই অবস্থাটাকে বলা হয় ডিসকাশনলেস ইনজাস্টিস। এখান থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে হবে জাতীয় স্বার্থে। আমি প্রথমত মনে করি যে সরকার সম্প্রতি যে পদক্ষেপগুলো নিচ্ছে তাতে জনগণের সম্মতি নেই। সম্প্রচার নীতিমালা এবং বিচারপতিদের বিষয়টাকে স্টপ করা উচিত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ঘুষ, দুর্নীতি, লুটপাট যেটা হয়েছে এটাকে জরুরিভাবে স্টপ করা দরকার। 3 নম্বর হচ্ছে 71-এর ঘাতকদের বিচার ত্বরান্বিত করা, সম্প্রদায়কে নিষিদ্ধ করা দরকার। চতুর্থ হচ্ছে যে নির্বাচন ব্যবস্থার একটা সংস্কারের জন্য যে পয়েন্টগুলো আমি আগেই বলেছি সে ব্যাপারে দ্রুত সকলের সাথে আলোচনা করে উদ্যোগ নেওয়া দরকার, এবং যাতে করে ভবিষ্যতে ওই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ধারায় আমরা অগ্রসর হতে পারি সেই কাজটা করা দরকার। এইগুলো জরুরি ভিত্তিতে না করলে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় সেই শক্তি সুযোগ পেয়ে যাবে, গণতন্ত্র বিপদাপন্ন হয়ে পড়বে। প্লিজ ভাই, আমার একাডেমিক ইন্ডাস্ট্রি আমি আপনাকেই আবার ওই প্রশ্নটা করতে চাই, এগুলি করে যারা এখন ক্ষমতায় আছেন তারা নিজেদের পায়ে নিজেরা কেন এই মানে কুড়াল মারবেন বা তাদের ক্ষমতা নিজেরা কেন খর্ব করবে, তাদের লাভটা কি? আমি আপনার সাথে শতভাগ একমত, ওনারা এটা করতে চাইবেন না। সুতরাং এই জিনিসটা যদি আমরা একমত হই, জনগণকে ঐক্যমত্য হইতে হবে। জনগণ যদি প্রেশার ক্রিয়েট করে কেবলমাত্র, তখন ওনারা না করলেই ওনারা ক্ষমতায় থাকতে পারবে না। অ্যাকচুয়ালি ওনারা করবেন না, এ ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কারণ ওনারা এগুলো করলে ওনাদের আর অস্তিত্ব থাকে না। আমি তার 30 সেকেন্ড একটা বলি, যেমন ধরুন আপনি যে কথাটা তুললেন সংসদ নিয়ে, অ্যাকচুয়ালি সংসদ আমার সাংবিধানিকভাবে তার কাজটা কি? 2টা কাজ, আইন প্রণয়ন করবে, রাষ্ট্রযন্ত্র রক্ষণাবেক্ষণ, আর কোথাও যাবে না।
এই কাজটা করবে, আর স্থানীয় সরকার পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ওই জায়গাগুলোকে সক্রিয় করবে। এই চিন্তাই তো মাথায় নেই, থাকলেই তো আর ক্ষমতা থাকে না। আমি ঢাকায় বসে আইন প্রণয়ন করব, রাষ্ট্রযন্ত্র দেখা করব, আমি এলাকায় যাওয়ারও দরকার নেই, ফুটবল ভাগাভাগিরও দরকার নেই, কোনো কাজ করব না, আমি সালামও হয়তো কম পাবো। এই চিন্তা থেকে বেরোয় আসতে খুবই স্বাভাবিক, যে ধারা রাজনীতি ওনারা করেন তারা চাইবে না। এই জন্য আমরা বলি যে জনগণের একটা ঐক্য গড়ে তোলা দরকার, যে কথাগুলো বলছি এটা জনগণের মনের কথা, সেইটাকে বাস্তবায়নের জন্য। সেইটা যতক্ষণ পর্যন্ত না হবে খুব বেশি আশা এনাদের কাছ থেকে করে লাভ নাই। আমরা অবশ্য আশা করতেই চাই আজকের অনুষ্ঠানে আসার জন্য কাজী নাবিল আহমেদ, নীলুফার চৌধুরী